4 বছর পরের কথা। শীতের সকালে একটা মরা নদীতে অল্প জলটুকু যাই যাই করিতেছিল। রাতের জোয়ার যে জলটুকু ভরিয়া দিয়াছিল, ভোরের ভাঁটা তাহা টানিয়া খসাইয়া নিতেছে। স্রোত চলিয়াছে শিকারীর তীরের মতো, একটু পরেই শুকাইয়া ঠনঠনে হইয়া যাইবে। দুই বুড়ার ব্যস্ততার শেষ নাই। ডিঙি নৌকার বাঁশের মাচন পাতিতে পাতিতে একজন রুক্ষ কণ্ঠে বলিয়া উঠিল, ওরে ও গৌরা। গৌরার হাতের মোটা মোটা অঙ্গুলিগুলি শীতে কুঁকড়াইয়া আসিতেছিল। একরাশ এলোমেলো দড়াদড়ি, তার গেঁট খুলিয়া ওঠা এ আঙুলের সাধ্যের বাইরে। তবু তাহাকে খুলিতে হইবে। বারবার চেষ্টা করে, পারে না। মনে মনে বিরক্ত হইয়া ওঠে। রোদ উঠিতে এখনো দেরি। মালসার আগুনে হাত দুটা তাতাইয়া নেওয়া দরকার, কিন্তু মালসা কোথায়? তুই একবার যা গৌরা, ওই বরুণ গাছের তলাত গিয়া ডাক দে। স্রোত থাকিতে নৌকা খুলিতে না পারিলে নদীর জল নিঃশেষ হইয়া যাইবে। তখন কোমরে দড়ি বাঁধিয়া কাদার উপর দিয়া টানিয়া টানিয়া নিতে হইবে, আর নৌকায় কাঁক ঠেকাইয়া ঠেলিতে হইবে। আবার ওদিকের ঘাটে আর একখানা ডিঙি খুলিতেছে। সেখান হইতে ডাক আসে, অ নিত্যানন্দ দাদা, ও গৌরাঙ্গ দাদা। কান পর্যন্ত ঢাকিয়া মাথায় জড়ানো ন্যাকড়ার রাস। দুই বুড়া শুনিতে পায় না। কাছে আসিয়া ডাকিতে দৃষ্টি আকৃষ্ট হইল, কিন্তু সে নৌকাতেও মালসা নাই। দেখিয়া গৌরাঙ্গ বিমর্ষ মুখে দড়ির গেঁট খোলাতে মন দিল। যত খোলে আবার জট লাগে। মাচান পাতা শেষ করিয়া দড়ির গেরোয় দাঁড় ঢুকাইতে গিয়া নিত্যানন্দ মুখ তুলিয়া কহিল, কে ছেনিবাস, ওপারে যাইবি? হ দাদা, গাঙে মাছ পড়ছে, এখন কি না গিয়া পারি? তা তোমরা যাইবা না? জামু, আইজ না রে কাইল। হ্যাঁ, আইজ রাজার ঝিরে লইয়া ওই গোপন ঘাটে যাও কি না? দড়ি খোলা ও বৈঠা বাঁধা শেষ করিয়া গৌরাঙ্গ কাঁপিতে কাঁপিতে বাড়ির দিকে পা বাড়াইল। তার মুখে রাগে ও বিরক্তিতে কথা ফুটিতেছিল না। সে শুধু বিড়বিড় করিয়া রাজার ঝি রাজার কি করিতে লাগিল। উঠানে পা দিয়া গৌরাঙ্গের যত রাগ জল হইয়া গেল। ওদিকে রাজার ঝি পা মেলিয়া বসিয়া বিলাপ করিতেছে। বুড়ার চোখে জল আসিল। সত্যি সত্যি এই দুঃখী মেয়েটাকে দুই ভাই বড় স্নেহ করে, কিন্তু তার বুক ভরা কান্না জুড়াইতে তাহাদের বুড়া হৃদয়ের যথেষ্ট স্নেহ নয়। ছেলেটা ঘরের এক কোণে মলাটের বাক্সে তার রূপকথার রাজা সাজাইতেছে। কয়েকটা ছবির টুকরা, দেশলাইয়ের খালি বাক্স, জাল বুনিবার দু একটা ভাঙা উপকরণ, কিছু সুতা, ছেঁড়া একখানা ভক্তি তত্ত্বসার, আর এক টুকরো পেন্সিল। মলাটের বাক্সে সযত্নে সাজানো হইলে মাকে হাত ধরিয়া উঠাইল। রোগা এক টুকরো ছেলেটার ইচ্ছার নিকট পরাজয় মানিয়াই যেন যুবতী মা কান্না থামাইয়া উঠিয়া পড়িল। এবার যাত্রা করিবার পালা। ধরা গলায় গৌরাঙ্গ বলিল, আর কিছু বাকি নাই তো? হ্যাঁ, আর একটি কাজ বাকি আছে। তারা তুলসী তলায় প্রণাম করিতে গেল। নৌকা স্রোতের টানে বেশ চলিল। গ্রাম্য নদী, খাল বলিলেও চলে। দুপারে যেন ছবি আঁকা। রোদ উঠিয়াছে। দুই পারে মাঠের পর মাঠ, তারপর গ্রাম, আবার গ্রাম ছাড়াইয়া নৌকা চলিয়াছে। অনন্ত মার্কোল ঘেঁষিয়া বসিয়াছিল। নৌকাতে এই প্রথম সে উঠিয়াছে। আজ তার আনন্দের সীমা নাই। দুই চোখে এক রাজ্যের বিস্ময়। নদীর দুইটি তীর এত কাছে,
দুদিকেই যখন গ্রাম থাকে তখন দুইটি গ্রাম যেন কত কাছে। গ্রাম ছাড়াইয়া যখন মাঠ পড়ে, জমির আলের উপর ক্ষেতের লোকে তামাক টানে, লাঙলে বাঁধা গরু দুটি তার দিকে তাকায়। যাইতে যাইতে নৌকাটি এক সময় আটকাইয়া গেল। ভাটার তখন শেষ। সবটুকু জল শুষিয়া নিয়া স্রোতের বেগ মন্দা হইয়া পড়িয়াছে। অনেক পিছনে নদী মরিবার পালা আরম্ভ হইয়াছে। রোগীর যেমন পা হইতে মরিতে মরিতে সবশেষে মাথায় আসিয়া শেষ মৃত্যু হয়, তাহাদেরও এই পোড়া গাঙেরও সেই দশা। যে নৌকা যেখানে থাকে সেইখানেই আটকাইয়া থাকে। গৌরাঙ্গ তখন হতাশ হইয়া হালের দাঁড় খুলিয়া ফেলিল। ইহার পর যে কাজ তাহা করিতে হইবে। একে শীতের দিন, তাহা একান্ত বিরক্তিকর। অনন্তর মা আগেই কলকেতে তামাক দিয়াছিল। মালসা হইতে এইবার জ্বলন্ত টিকাটি তুলিয়া গৌরাঙ্গের দিকে হাত বাড়াইল। হুঁকা হাতে করিয়া সামনের দিকে চাহিতে গৌরাঙ্গ দেখে তিতাসে পড়িতে আর বেশি দেরি নাই। এবার অনন্তর দিকে চাহিয়া তাহার মনে মমতা উছলিয়া ওঠে। অনন্তর বড় গাং দেখিবার বড় স্বাদ। বড় গাঙের কথা, তার বুকে মাছ ধরিবার কথা, রাত জাগিবার কথা, ভাসিয়া থাকিবার কথা শুনিতে শুনিতে তার চোখ দুটি উজ্জ্বল হইয়া ওঠে। এ ছেলে বড় হইলে বড় জেলে না হইয়া যায় না। তখন কি সে এই গৌরাঙ্গ নিত্যানন্দের মতো এই মরা নদীর হাঁটু জলে ট্যাংরা পুঁটি জাল ফেলিবে? সে তখন তিতাসের অগাধ জলে ভেসাল জাল, ভৈরব জাল, ছান্দি জাল পাতিয়া বসিবে। কে জানে, আরও বার গাঙে সেই মেঘনার বুকে গিয়া জগৎ বেড়ই হয়তো ফেলিবে। শীত ছাড়িয়া যাওয়ায় নিত্যানন্দ তাজা হইয়া উঠিয়াছে। প্রসন্ন মুখে বলে, তুই না বড় গাঙের পাগল? ওই দেখ বড় গাং। অনন্তর ছোট শরীর, তার পক্ষে এত দূরে থাকিতে বড় নদী দেখা সম্ভব নয়। বুড়ার বুকে পিঠে কাপড় জড়ানো, তার উপর দিয়া টানিয়া তুলিয়া সে অনন্তকে বড় নদী দেখাইল। এইখান হইতে বৈঠা অচল, তাই গৌরাঙ্গ কোমরে দড়ি বাঁধিয়া জলে নামিল। সে টানিবে, আর নিত্যানন্দ নামিল পিছন দিকে। সে কাঁধ ঠেকাইয়া ঠেলিবে। নৌকাটাকে হালকা করিবার জন্য অনন্তকে লইয়া তার মাও তীরে নামিল। তারা বাঁক ঘুরিয়া বড় গাঙে নাও নামাইবে। এইবার বড় নদী। অনন্ত কোল হইতে নামিয়া পড়িল। অনন্তর মুখে কথা নাই। সে নীরবে মায়ের সঙ্গে সঙ্গে জলে নমস্কার করিল। তারপর মায়ের দেখা দেখি হাত পা মুখ ধুইয়া নৌকায় উঠিয়া বসিল। মা হুঁকা জ্বালাইয়া নিত্যানন্দ বুড়ার দিকে হাত বাড়ায়। বুড়ার দিকে সে চাহিতে পারে না, চোখ ফাটিয়া জল বাহির হয়। অসহায় দুই বুড়া দুজনেরই বউ কোনো যৌবনকালেই মরিয়া গিয়াছে। স্ফটিক স্বচ্ছ জলের দিকে অনন্ত একবার মুখ বাড়াইয়া দেখিল। দেখিল জলে তার ছোট মুখের ছায়া পড়িয়াছে। তাহারই ভিতর দিয়া দেখা যায় জলের স্বচ্ছতা ভেদ করিয়া জাগিয়া আছে বালিময় তলদেশ। আর দু একটা শামুক হাঁটিতেছে, তার রেখা বালির বুকে আঁচড় কাটিয়াছে। শামুকের দাগগুলি দৃষ্টিসীমার যেখানে থেকে উদাও হইয়াছে, সেইখানটাতে অনন্ত আরো অনেকক্ষণ চাহিয়া থাকিত। কিন্তু মা তাহাকে টানিয়া কোলের কাছে বসাইল, চুলের ভিতর আঙুল চালাইবার চেষ্টা করিল। মাতা পুত্রের দিকে স্নেহ দৃষ্টিতে নিত্যানন্দ বলে, তিতাসের জল এত ফর্সা, মাছ তো এই জলে ধরা পড়ে না, মারা পড়ে খোলা জলে। এই সংকটকালে কি
খাইয়া বাঁচবি মা, আমি তাই ভাবি। মাছের জো সামনে, তার জন্য ছেলেরা এখন থেকেই শক্ত জাল বোনে। তার জন্য চাই সনসুতা, সে গায়ে গিয়া বসিতে পারিলে এখন থেকেই সে মিহি ও মোটা দুই রকমের সুতা কাটিবে, বেচিবে, তাতে মা ছেলেতে দুর্দিন কাটাইবে। খাই না খাই দিন আমার যাইব, রাইত আমার পোয়াইব, কিন্তু তোমরা তো জন্মের লাগি পার হইয়া গেলা। তারাও যদি এ নদীর পারে ঘর বাঁধিত, কিন্তু জন্মভিটার এমনই তাদের মায়া, বুড়া হইয়াছে সব ছাড়িবে, তবু জন্মভিটাটা ছাড়িবে না। তিতাসের জলের মতোই অনন্তর মার চোখের ফর্সা জল হু হু করিয়া ছুটিয়া আসিতে চায়। অনন্তকে মা আরও কাছে টানিয়া নিল। সে নীরবে মার বাহুর বেড়ায় বাঁধা পড়িল, কিন্তু তখন তার মন ছিল মার দিকে না, ছিল তার দাদাদের দিকে। নৌকাখানার অস্তিত্ব পর্যন্ত সে ভুলিয়া গেল। তার চোখের সামনে জাগিয়া রহিল শুধু একটা নদী। দুপুর গড়াইয়া গেল, একটু পরেই বিকাল হইবে। অনন্তর মা সে গাঁ কোনোদিন চোখে দেখে নাই, শুধু জানে গাঁখানা তিতাস নদীর তীরে। নদী সোজা উত্তর দিকে আসিয়া এ গাঁয়ের বাঁ ঘেঁষিয়া পশ্চিম দিকে মোড় ঘুরিয়াছে। এক একটা গ্রামের ছায়ায় নৌকা আসিল চমকাইয়া উঠিয়াছে। বিহবলের মতো চাহিয়াছে, এই বুঝি সেই গাঁ। গাঁখানা তার মনকে টানিয়াছে, শুধু আজ নয়, যখন অনন্ত পেটে, ঠিক তখন থেকে। গাঁখানার নাম সে মনে রাখিয়াছে, আর কিছু তার মনে নেই। এই গাঁ হইতেই সে প্রবাসে গিয়াছিল, তার নাম মনে নেই। দেখিতে যে কিরকম ছিল তাও তার মনে নাই, কতবারই বা দেখিয়াছে। সেই প্রথম দিনের দেখা, সারা অন্তর তাহাকে চাহিয়াছিল, কিন্তু ভালো করিয়া কি তার দিকে চাহিতে পারিয়াছে? অত লোকের সামনে গান বাজনা, হইচই, মারামারি, সব কিছু মিলিয়া সেদিন তাকে মূর্ছিত করিয়াছিল না? সেই তখন আমাকে তুলিয়া ধরিয়াছিল, না হইলে তো মাটিতে গড়াইয়া পড়িতাম। যারা মারামারি করিতেছিল তার পায়ের তলায় পড়িয়া মরিয়া যাইতাম। মনে পড়ে সেদিন তাকে একান্তভাবে পাইলাম। আমার বড় ভয় করিতেছিল, দুরু দুরু বুকে তার জন্য প্রতীক্ষা করিতেছিলাম। সে আসিয়া বাহুর বাঁধনে বাঁধিয়া ভয় দূর করিল, যেন একটা পুতুল খেলার মতো খেলা হইয়া গেল। আরো দুই একবার দেখিয়াছি, কিন্তু লোকের সামনে তার দিকে চাহিতে কেমন লজ্জা করিত। এজন্য পরিপূর্ণভাবে কি তাকে দেখিতে পাইয়াছি যে তাহার চেহারা মনে থাকিবে। মনে পড়ে যখন নৌকাতে সেই মাচানের তলে ছিলাম বন্দী, তার বন্ধু আসিয়া খাওয়াইত, কিন্তু সে তো থাকিত দূরে দূরে। সে বন্ধুকে বলিয়াছিল, আমি দেখিতে কেমন তা সে ভুলিয়াই গিয়াছে। আমি ভাবি, আমার না হয় চাহিতে বাধা, কিন্তু তার চাহিতে বাধাটা কোথায় ছিল? এত ভালো যার মন, সে কি একদিনও দেখিল না? দেখিলে চিনিতে পারিবে। চিনিতে পারা না পারা আমার কাছে দুই সমান। চিনিতে পারিলে হয়তো বলিবে, ডাকাতে যাকে ছুঁইয়াছে তার সঙ্গে আমার কি সম্বন্ধ? আর চিনিতে না পারিলে বলিবে, অনাথা, তাই সম্বন্ধ জড়াইয়া ঠাঁই করিয়া লইতে চায়। বাপ জোর করিয়া বিধবার বেশ পরাইয়াছে, আপত্তি করিলে বলিয়াছে, ডাকাত যখন ধরিয়াছে নিশ্চয় কাটিয়া ফেলিয়াছে। তা না হইলে মোহনার স্রোতের পাকে যখন নৌকা পড়িয়াছিল নিশ্চয় ডুবিয়া গিয়াছিল। আমার সকল বন্ধন ছিন্ন করিয়া চিরদিন আমাকে মেয়ের মতো কাছে রাখিবে বুড়ার মতলব ছিল।
প্রতিবেশীদের কাছে তখন পরিচয় দিয়াছ। এর স্বামীকে ডাকাত মারিয়া ফেলিয়াছে, একেও মারিয়া ফেলিত, শুধু জলে ঝাঁপ দিয়া বাঁচিয়াছে। আর সেই থেকেই আমার বিধবার বেশ। আমি জানি, আমি মনে মনে জানি সে আছে, সে গাঁয়েই আছে, কিন্তু না জানি তার নাম, না জানি তার বন্ধুর নাম। কড়া রোদ উঠিয়াছে, নৌকাখানা তাতিয়া উঠিয়াছে, দুই বুড়ার শক্ত চামড়াও তাতিয়া উঠিয়াছে। অনন্তর মার স্নেহ উথলিয়া উঠিল। বারবার ইচ্ছা করিল তার সাদা কাপড়ের আঁচল দিয়া তাদের গায়ে ছায়া দেয়, কিন্তু সেটা অসম্ভব। একটা নাবালিকা বয়সী নারীর আঁচল, তাহাতে গা ঢাকা দেওয়ার বয়স তাহাদের নাই। সে আঁচলে সে অনন্তর রোদে তাতা ছোট্ট শরীরখানা সূর্যের আড়াল করিল মাত্র। ঘাটে গিয়া নৌকাখানা শব্দ করিয়া ঠেকিল। চলতি নৌকা। গৌরাঙ্গ দাঁড় ঠেকাইয়া গতিরোধ করিল। মাটিতে ঠেকিয়া অবশিষ্ট গতিটুকু রুদ্ধ হইতেই নৌকাটা একটু ঝাঁকুনি খাইল, আর সেই ঝাঁকুনিতে অনন্তর মার চমক ভাঙিল। সেও বুঝি এতক্ষণ স্বপ্নরাজ্যেই ছিল। এখন ধড়ফড় করিয়া উঠিল, কাপড় চোপড় সামলাইল, আর অনন্তকে ডাকিয়া উঠাইল। অনন্ত জাগিয়া চোখ কচলাইয়া ঘাটখানা একবার দেখিয়া লইল। তারপর নদীর দিকে, ঘাটের লোকজনের দিকে, আর ঘাটের অদূরবর্তী ছায়া ঢাকা গ্রামখানার দিকে চাহিয়া দেখিল। যত দূর দৃষ্টি যায় দেখিল একটির পর একটি করিয়া বাঁধা নৌকা। সব নৌকা প্রায় একই আকারের, একই গড়নের, সারি সারি বাঁশের খুঁটি পোতা, আর তারই একটির সঙ্গে একটি করিয়া নৌকা বাঁধা। দুপুর গড়াইয়া গিয়াছে। বেলা করিয়া যারা স্নান করিতে আসিয়াছে, ঘাটের নতুন নৌকাতে নতুন মানুষ দেখিয়া তাহারা কৌতূহলী চোখে চাহিয়া দেখিতেছে। অনন্তর মা তাদের কাউকে চেনে না, কোনোদিন তো দেখে নাই, কিন্তু এরাই হইবে তার পড়শি। এদের বাড়ির পাশ দিয়াই উঠিবে তার কুটিরে। এদেরই সঙ্গে কাটাইতে হইবে তার সুখ দুঃখের দিনগুলি। পাড়ে উঠিয়া দৈনন্দিন কাজকর্মে এদেরই সঙ্গে সে মিশিয়া যাইবে। তার খুব আনন্দ হইল। মনে হইল এরা যেন কত আপন। তিতাসের ছোট ঢেউ তীরে আসিয়া মাথা রাখিতেছে। আমার বুকের ঢেউ বুঝি ওই নারীদের বুকে মাথা রাখিবার জন্য উদ্দাম হইয়া উঠিয়াছে। এমন সময় দেখা গেল একটা পাগলকে দুই বুড়া বুড়ি টানিতে টানিতে ঘাটের দিকে লইয়া আসিতেছে। পাগলটা একটা যুবক, হয়তো সুন্দরী ছিল, এখন কদাকার হইয়া গিয়াছে, হাড় দেখা গিয়াছে, চামড়ায় খড়ি উঠিতেছে, আর বিড়বিড় করিয়া কত কি যেন বকিয়া চলিতেছে। বুড়া বুড়ির হাত ছাড়াইবার জন্য হুমড়ি খাইয়া পড়িতেছে। বুড়া তার শীর্ণ হাতখানা তুলিয়া গায়ের সমস্ত জোর একত্র করিয়া ঠাস ঠাস করিয়া পাগলটাকে মারিতেছে, আর মার খাইয়া পাগলটা ককাইয়া উঠিতেছে। সে কিছুতেই জলে নামিবে না, আর তারাও জলে না নামাইয়া ছাড়িবে না, তাকে স্নান করাইবেই। পাগলের গায়ে এবার যেন হাতির জোর আসিল। এক ঝটকায় বুড়ার হাত ছাড়াইয়া দৌড় দিতে যাইতেছিল, আর হাতের কাছে একখণ্ড কঞ্চি পাইয়া বুড়িটা সপাং করিয়া সেই পাগলটাকে মারিল। পাগল এইবার গলা ছাড়িয়া কাঁদিতে লাগিল। বুড়ার চোখেও জল আসিয়া পড়িয়াছে। বুক জোড়া নিঃশ্বাস ফেলিয়া সে আক্ষেপ করিতে লাগিল। হায় রে বিধাতা, হায় রে অপর আল্লাহ, এ কি করলে? কোন পাপে তুই আমাকে এ শাস্তি দিলে? বড় সাধ করছিলাম জওয়ান পুতের কামাই খাইব, তারে বিয়া শাদি করামু,
বউ ঘরে আনো, নাতি কোলে নেব। হায় রে আমার কপাল, হায় রে। বুড়া ছেলের গলা জড়াইয়া ধরিয়া ভেউ ভেউ করিয়া কাঁদিয়া উঠিল। আর ছেলেটিও বাপের গলা জড়াইয়া একটানা বিলাপ করিতে করিতে জলে নামিল। কেবল কাঁদিতেছে না ওই বুড়িটা, হয়তো তার মা। সব কান্না তার শুকাইয়া গিয়া বুঝি জমাট বাঁধিয়াছে। সে কেবল দুই হাতে জল তুলিয়া গামছা দিয়া পাগলের দেহটাকে ঘষিয়া দিতেছে, আর ঘাড়ের নারীরা স্তব্ধ হইয়া তাহা দেখিতেছে। অনন্তর মার মনে হইল, এই সকল নারীর সবাই তার আপন। এদের বুকের মধ্যে মাথা রাখিয়াও সেও পাগলটার দিকে দরদ ভরা দৃষ্টিতে তাকায়। সেও ঘরে যাওয়ার কথা ভুলিয়া পাগলটার দিকে জল ভরা চোখে চাহিয়া থাকে। ইচ্ছা হইল ওই পাগলটার গলা জড়াইয়া ধরিয়া সেও খানিক গলা ছাড়িয়া কাঁদে। অনন্তর মা অনন্তকে শক্ত করিয়া বুকে চাপিয়া ধরিল। এ গাঁয়ে একজন নূতন বাসিন্দা আসিয়াছে। খবরটা যাহারা পাইল তাহারাই খুশি হইল। মালোপাড়ার সবচেয়ে যে ধনী ছিল তারই গিন্নি কালোর মা ছেলেদের বলিয়া একখানা পোড়ো ভিটি কম দামে ছাড়িয়া দিল। ছেলে মেয়েরা হইচই করিয়া তার আগাছা সাফ করিল, আর তারপর পাড়ার 5 জনে মিলিয়া তার উপর একটা ঘর তুলিয়া দিল। এই নতুন ঘরে অনন্ত ও তার মাকে রাখিয়া একদিন 2 বুড়া বিদায় হইল। বিদায় দিতে ঘাটে আসিয়া অনন্তর মা অনেকক্ষণ আত্মসম্বরণ করিয়াছিল। ঘাটের মেয়েরা কাজ ফেলিয়া এই বিদায় দৃশ্য দেখিতেছে। তাদের নৌকাখানা মাঝ নদীতে পড়িয়া আগাইয়া চলিয়াছে। এতটুকু পথ গিয়াই বুঝি 2 বুড়া শান্ত হইয়া পড়িয়াছে। দাঁড় বাহিতে বাহিতে হাতের কবজিতে তারা কি যেন কপালের ঘাম মুছিতেছে। অনন্তের মার মনে হইল, হয়তো তারা ঘাম মুছিবার ছল করিয়াই দুজনে চোখের জল মুছিতেছে। নৌকা আরো দূরে সরিয়া যাইতেছে, আরো আরো দূরে। অনেক ছোট দেখাইতেছে। মানুষ দুজনকেও দেখা যাইতেছে অনেক ছোট, যেন 2টি শিশু। অনন্তর মা এবার কাঁদিয়া উঠিল। হয়তো মাটিতে পড়িয়া লুটাইয়া কাঁদিত, কিন্তু এই সময় কে একজন আগাইয়া আসিয়া তাহাকে ধরিয়া ফেলিল। অশ্রু ভরা চোখ তুলিয়া চাহিয়া দেখে সে তারই সমবয়সী, আর তারই মতো সে জনারও বিধবার বেশ। পাড়ার কৌতূহলী নারীরা বলা বলি করে, কে সে, কোন দেশে বিয়া হইয়াছিল, ছেলের বাপ কবে মরিয়াছে, তখন ছেলে পেটে না কোলে না হাঁটিতে শিখিয়াছে। কালোর মা মেজাজি মানুষ। স্বামী অনেক টাকা রাখিয়া মরিয়া গিয়াছে। ছেলেরাও রোজগারি। পাড়ার সবাই মান্য করে। বছরে তার ঘরে 5-6 মণ শন সুতা কাটা হয়। তাতে বড় বড় ভালো জাল বোনে, আর সে জালে বড় বড় মাছ ধরে। ঘরে অনেক টাকা আসে। সেই কালোর মায়েরও কৌতূহল হয়। সকালে একবার দেখিয়া গিয়াছে, বিকালেও দেখিতে আসিল। কথাটা কি করিয়া যে তোলা যায় ভাবিয়া না পাইয়া শুধু বলিল, কিলা মা, তোর মা আবাগি কি আমার মতো? কিরে? হ মা, ঠিক তোমার মতো। আছে? জানি না তো মা, কপাল। এদিকে ঘর বানাইতে হাতের সম্বলটুকু ফুরাইয়া গিয়াছে। বাকি দিনগুলি যে কিভাবে কাটবে, কালোর মা চলিয়া গেলে তাই সে ভাবিতে বসে। কিন্তু লোকে তাকে ভাবিবার অবকাশ দেয় না। একটু পরেই একদল বর্ষীয়সী নারী আসিল। কালো বরণের বাড়িকে বড় বাড়ি বলে, আর তার বাড়ি আর এ বাড়ির মাঝখানে একটা বাঁশের বেড়া।
সেই বেড়াতে কাপড় শুকাইতে দিয়াছিল, সেখানা আনিয়া বিছাইয়া নিবে কিনা ভাবিতেছে, কিন্তু তার ভাবিবার অবসর না দিয়া মাটিতে বসিয়া পড়িল। একজন বলিল, পান আছে মা? আর একজন বলিল, তামুক খাওয়া আছেনি হক্কা কলকি, তামুক আছনি? অনন্তর মা মাটিতে মিশিয়া যাইতে থাকে। তার ঘরে এসবের কিছুই তো নাই। একজন কোমর হইতে সুচারু কাজ করা একটি ছোট্ট রঙিন থলি বাহির করিয়া হাতে দিয়া পান বাটিয়া দিল। অনন্তর মাকেও একটা পান লইতে হইল। সে নারীর দাঁতগুলি পানে কালো বর্ণ। একেবারে 2-3টা পান গালে পড়িয়া আঙুলের ডগায় অনেকটা চুন লাগাইল, আর চিবানোর ফাঁকে ফাঁকে তারই খানিকটা দাঁতে লাগাইতেছে। মুখখানা টকটকে লাল হইয়াছে। অনন্তর মা অবাক হইয়া তাহার দিকে চাহিয়া রহিল। কি দেখছ মা অবাক হইয়া? আমি খুব বেশি বটপাতা খাই না। আমি আর কত খাই? আমার শাশুড়ি যা বটপাতা খাইতো। বটপাতা শুনিয়া অনন্তর মা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল। সেনারী সঙ্গিনীর দিকে ইঙ্গিত করাতে কথাটা সে বুঝাইয়া দিল। তাই নে শ্বশুরের নাম পাণ্ডব, পান কইরে পারে না, পানের কয় বটপাতা। এসব হাসি ঠাট্টার কথাতে অনন্তর মার মন বসে না। বর্ষীয়সী সঙ্গিনীরা তার মন পায় না। মনে করে এ নারী অনেক দূরের, এই তো এক মুঠা মেয়ে, তাকে তো দলে পাইবে না, এত দেমাক। কিন্তু অনন্ত উহাদের মুখের দিকে চাহিয়া থাকে। এরা বুঝি রূপকথার দেশের। ইতিমধ্যে একজন গল্পের ঝাঁপি খুলিল, বলিল, আমার শ্বশুরের অনেক ইচ্ছা আছে। তুমরি খেলা জানতো। ওই যে উঠানের দুদিকে 2 ওস্তাদ খাড়াইতো, আর একজন মন্ত্র পড়াইয়া সপ্প চালান দিত, আর একজন ময়ূর চালাইয়া সেই সপ্প সংহার করিত। সেই মন্ত্র না জানা থাকলে মরণ। সেইজন আবার ফিরতে আগুন চালান দিত। অন্য একজন বরুণ মন্ত্রে মেঘ নামাইয়া আগুন নিবাইত। একবার কামরূপ কামাক্কা হইতে এক উস্তাদ বেদ্দানি আইল আমার শ্বশুরের লগে তুমরি খেলতে। প্রথম খেলা হইল গাঁয়ের আর এক উস্তাদের লগে। বেদ্দানি সরষার মধ্যে মন্ত্র পয়রা ওস্তাদের পরাণ টেইপা ধরল, আর বেদ্দানি সরষা বাঁধা গিরোর মধ্যে টিপা দেয়, আর ওস্তাদের নাক দিয়া গল গল কইরা রক্ত পড়ে। উস্তাদের পাল্টা মন্ত্র জানতো না। আমার শ্বশুর আছিল কাছেই। বেদ্দানির এক ধাক্কায় মাইটিতে ফেলাইয়া সরষা বন্ধন কইলা উস্তাদরে বাঁচাইল। আর বেদ্দানি রাইকা আগুন কইল, বাপের বেটা হতো তাই মারলাম ভীমরুলের বান, বাঁচাও নিজেরে। আর আমার শ্বশুর ধুলা বৃষ্টে বানে সব ভীমরুলের কানা কইরা দিল। পাল্টা এমন এক বান মাইরল, বেদ্দানির পিন্দানের শাড়ি কেবল উপর দিকে ওঠে। মা গো মা, শেষে বেদ্দানি এক দৌড়ে তার নামের ভেতর গিয়া লাজ বাঁচাইল। আর বলা হইল না। কালোর মা আসিয়া আসর ভাঙিয়া দিল। কালোর মায়েরও বেশি সময় নাই। 3 বউ সারা রাত সুতা কাটিয়া শেষ রাত্রে শুইয়াছিল। অল্প একটু ঘুমাইতেই কালো বরণের জালে যাইবার সময় হইল। রোজ এরা জাল লইয়া ভোরবেলা
নদীতে যায়। বেচারি বউরা আর কি করে, স্বামীর পাশ হইতে উঠিয়া কেউ তামাক টিপার ডিব্বা, কেউ মালসা, খোলই জালের পুঁটলি হাতে লইয়া বাহির হইয়া পড়ে। তখন ফর্সা হইতে থাকে। কালোর মা যতদিন বাঁচিয়া আছে, এই সময় বউদের উঠিতেই হইবে। সকল বাড়ির বউদের আগে কালোর বাড়ির বউদের স্নান করিয়া আসা চাই। তারপর পূবের আকাশ রাঙা করিয়া সূর্য উঠিলে ৩-৪টা পোড়ো ভিটাতে জালের ঘের দেওয়া আগের দিনের মাছ শুকাইতে যাওয়া চাই। কালোর মা ততক্ষণ তরুণ রোদ গালে লাগাইতে লাগাইতে তিতাসের পাড়ে গিয়া বাজারের ঘাটের দিকে মুখ করিয়া দাঁড়ায়। রাতের জেলেদের মাছে ভরা নৌকাগুলিতে বাজারে ঘাট ছাইয়া ফেলে। আবার তাহার উপর শত শত ব্যাপারীর ওঠানামা। শোরগোলের যেন অন্ত থাকে না। তাদেরই হয়তো একজন কালো বরণের দৃষ্টি আকর্ষণ করিয়া বলে, ওই যে গো, তোমার মা দাঁড়াই আছে। কালো বরণের ভাই এক দৌড়ে এক ঝাঁকা মাছ মায়ের হাতে দিয়া যায়। 2 বেলার রান্নার মাছ রাখিয়া বাকি মাছ সেই জালের তলাতে রাখিয়া আসে। সারা গাঁয়ের কাক তখন মালোপাড়ায় ভিড় করে। আসলে এ পাড়ায় আসিলে কাকেদেরও বেহায়াপনা বাড়ে। মানুষের চোখে ধুলা দিয়া কি করিয়া এক ফাঁকে সেই জালের ঘেরের ভিতর থেকেই শোয়ানো মাছ টানিয়া নেয়। কিন্তু কালোর মা সজাগ। চৌকি পাতিয়া কঞ্চি হাতে নিয়া বসে। কাকের কয়েকটা ছেঁড়া পালক দড়িতে বাঁধিয়া কঞ্চির আগাতে ঝোলায়। আর সেই কঞ্চি নাড়িলে কাক আর আসে না, কেবল দূরে থেকে কা কা করে। কয়েকটি নাতি নাতনি আছে। ছোট ছোট টুকরিতে মুড়ি লইয়া বুড়ির কোল ঘেঁষিয়া কেউ বসে, কেউ দাঁড়ায়। আর যেটি হাঁটিতে পারে না, শুধু দাঁড়াইতে পারে, তার হাত ধরিয়া অন্য হাতে কঞ্চি দোলাইয়া বুড়ি ছড়া কাটে। বলে, কাওয়ার দাদা মরল, কোল দিয়া ঢাকল, দুলহা দুলহা কাওয়া দুলহা। এই কালোর মার কাছে সময়ের দাম আছে। তার কাছে অনন্তর মা তো দুগ্ধপোষ্য। কাজের মধ্যে কেবল ঘাটে গিয়া এক কলসি জল আনিতে হইবে। এছাড়া আর যে কি করিতে হইবে ভাবিয়া পায় না। আর ওই যে কাজের পথ যেজন দেখাইয়া গেল, সে শুবলার বউ, অল্প বয়সে বিধবা। সেই যে সেদিন ঘাটে তাকে ধরিয়াছিল, তার সেই সমবেদনার নিঃশ্বাস এখনো অনন্তর মার চোখে মুখে বুকে লাগিয়া আছে। শোভলার বউ এ কয়দিন কেবল উঁকি ঝুঁকি মারিতেছিল। একলা থাকিলে দেখে মুখখানা ভার। গোমড়া মুখের সঙ্গে ভাব করিতে যাওয়া নিরর্থক। যখন কাছে মানুষ থাকে, তখন মানুষ বলিতে ওই কালোর মা। শোভলার বউ এই কালোর মাকেই সহিতে পারে না। হরিণী যেমন নিজের কস্তুরীর গন্ধ অনুভব করে, শোভলার বউয়ের আবির্ভাবও অনন্তর মা তেমনি অনুভব করিল। জেলে রমণীর ঘরে থাকিবে, কাটা আকাটা সুতা, একখানা অসমাপ্ত জাল, আর সুতা কাটার জাল বোনার নানা কিসিমের সরঞ্জাম। এই যদি না রহিল তো জেলেনির ঘরে আর কায়স্থানীর ঘরে তফাৎ রহিল কোথায়? ঘটিবাটিগুলো 2 দিন মাজা হয় নাই, তাও তার দৃষ্টি এড়াইল না। মনে মনে শুভলার বউ বলিল, এই আলসেমি 2 দিনেই ভাঙিতে হইবে। তার মাথার চুলে দেব দুর্লভ অজস্রতা। সাধ হয় খুলিয়া নাড়িয়া চড়িয়া দেখে। মুখখানা মলিন, তবু সুন্দর। চিবুক ধরিয়া নাড়িয়া দিলে বেশ হইত। সুন্দর চোখ দুইটি শুভ দৃষ্টির সময় কার দিকে পূর্ণ দৃষ্টিতে চাহিয়াছিল।
কেমন না জানি ছিল সেজন, কিন্তু সে তো আর নাই। এও তো আমারই মতো বিধবা। সে বলিল, ছাওয়ালের বাপ কবে স্বর্গে গেল দিদি? জানি না। বলি মারা গেছে তো? না, তাও জানি না। তা বিয়া হইয়াছিল কোন গায়ে? জানি না। আমি কই, বিয়া একটা হয়েছিল তো? না দিদি, জানি না। পোড়া কপাল। কই, এই ছাওয়ালটা তো হইয়াছে, বিয়া হইয়া তো? মনে মনে খানিক ভাবিয়া নিয়া এবারও আগের মতোই জবাব দিল, জানি না তো দিদি। জানি না, জানি না, জানি না। তুমি কি দিদি কিছুই জানো না, নাকি জিভে কামড় মেরে শিরে হাত? তা বলি, কেমনে আইলো জগন্নাথ? আসমান থাইকা হয়েছে বুঝি? ঘরখানা যেন শূদ্রাণীর মন্দির। না আছে এক বন্দা সুতা, না আছে একখান তকলি। নিজে যেমন ফুল বামনি। সুতা পাওয়া যাইব আজ দুপুরে, ওই বাড়ির বট ঠাকরাইনে দেবে। কালোর মা বুঝি? তা দর কত? জানি না, ধারে দিবে। শোভলার বউ গম্ভীর হইয়া গেল। এই তো জগৎ বেড় ফেলিয়াছে। এদিকে রাঘব বোয়াল আছে মনের আনন্দে। তা ভালো, ভালো মানুষের হাতেই পড়ছ দিদি। দিদি, তুমি যে কি কও, কি সোনার মানুষ গ। দিদি কত আদর করে আমারে আর অনন্তরে। শোভলার বউ মনে মনে হাসে। তুমি তারে সন্দেহ করো কেন? সন্দেহ করি কেন? আমার অন্তরে বড় জ্বালা দিয়া রাখছে, বুঝলা? এমন জ্বালা যা কইবার নাই, দেখবার সাহিত্য নাই। বুঝলাম। বাপের ঘরে এক নাল সুতা কাটিতে হয় নাই, শিখিবারও সুযোগ পায় নাই কোনোদিন। এখন 10 সুতা লইয়া সে অথই জলে পড়িল। দুপুরের পর শোভলার বউ কতকগুলি সুতা কাটার হাতিয়ার লইয়া হাজির হইল। সেগুলি মাটিতে নামাইয়া বলিল, এই নাও বড় টাকু আর মোটা সুতোর লগি, এই ছোট চাকু চিকন সুতার, আর এই একখানা পিঁড়ি দিলাম। ঘাটে গিয়া সনের লাছি এর উপরে আছড়াইয়া ধুইয়া আনবা, তারপর রদে শুকাইবা। রাইতে আইয়া সব শিখাইয়া দিমু। অনন্তর মা প্রথম চেষ্টার ফল দেখিয়া শোভলার বউ হাসিয়া খুন বলে, দিদি, আমার কাটুনি সুতা কাটতে পারে। এক নাল সুতায় হস্তি বান্দা পড়ে। 7 দিনে 14 নিড়ি সুতা হইল। 7টা মোটা সুতার, 7টা সরু সুতার। মোট 1 টাকা ও সরু 2 টাকা সের দরে একদিন কৈবর্ত পাড়ার লোক আসিয়া পরমা দরে কিনিয়া নিল। সুতা বিক্রির পর কালোর মা আসিয়া বলিল, না, পোড়া চৌকের জ্বালায় বাঁচি না। তামা, ওই বাউচন্ডির মতো বাহির হইয়া গেল মানুষটা কে গো মা? কে? নাম তো জানি না মা, খালি মুখ চিনা। ওই সুতা আনতে গেছিলাম। ও, চিনছি, শোভলার বউ। শোভলা নাই, তার বউ আছে। আগে ডাকতো বাসন্তী, আমি ডাকতাম রামদাসার ভাগ্নি। আমার ওই ছোট পুতের সাথে বিয়ার কথা হয়েছিল। সেই বিয়া হইল গগনের পুত শুভলার সাথে। হ্যাঁ, সেই শুভলা মরল, আর সেমনি তার নামের জয়টা হইয়া রইল।
অহন ছোট বড় সকলেই ডাকে শুভলার বউ। ও, আপনার ছোট ছাওয়ালের সাথে কথাবার্তা ঠিক হইয়া গেছিল বুঝি? হ মা হ, তারও আগে হওনের কথা আছিল রামকেশবের ঘরের কিশোরের সাথে, যে কিশোর অহন পাগল হইয়া বনে বনে ফিরে। দুপুরে মঙ্গলার বউ বাসন লইয়া যাইবার সময় পাশের রাস্তা দিয়া না গিয়া অনন্তর মার উঠান দিয়া গেল এবং ঘরের দিকে উঁকি মারিয়া দেখিল। ঘর হইতে শুভলার বউ ডাকিয়া বলিল, অহনের মা, আজ যে দেখি আঘাটাতেই চন্দ্র উদয়। মঙ্গলার বউ বিরক্তি হইল। আসলে শুভলার বউ যে উহাকে দিনরাত আগলাইয়া রাখে ইহা তাহার ভালো লাগে না। মঙ্গলার বউ একটু আগাইয়া ছাইচের তলায় আসিয়া এক পা বারান্দার উপর আর এক পা নিচে রাখিয়া ঝুঁকিয়া পড়িল। তারপর হাতের তালুতে গাল ঠেকাইয়া বলার কথাটাকে গুরুত্বপূর্ণ করিয়া তুলিল। কিলা শুভলার বউ, আজ নগরে বাজারে কি সমস্ত কথাবার্তা শোনা যাইতেছে? কি সমস্ত কথাবার্তা? আরে 10 বিচারের মধ্যে নাকি তাঁর কথা খান উদারসন হইব। কি বললে? কার কথা গো, অহনের মা? ছাওলের মার। হ্যাঁ। শুভলার বউ কথা না বাড়াইয়া তার ভুল শুধরাইয়া দিল। 10 জনের বিচারে তার কথা উঠব কেন গো? হ্যাঁ, সে কি কেউর বাপের ধন সাবেরে দিয়া খাওয়াইছে, না পথের মানুষ ডাইকা আনছে যে 10 জন তার বিচার করব? ভালো কইরা না শুই না তোমরার মতো উপর ভাষা আমি কোনো কথা কই না, বুঝলা মোহনের মা? সন্ধ্যার অল্প আগে 2টি ছেলে বাড়ি বাড়ি নিমন্ত্রণ করিতে লাগিল। ছেলে 2টি পাড়ার এক প্রান্ত হইতে শুরু করিয়া প্রত্যেক বাড়িতে বলিয়া গেল, ঠাউর সকল ঘরে নিয়ে আসো, আমার একখান কথা। ভারতের বাড়িতে আজ 10 জনের সভা, তোমরার নেমন্তন্ন। পান তামাকু খাইবা, 10 জনের 10 কথা শুনবা। বাঁধা কথা অনন্তর মাও বাদ পড়িল না। বিশেষত বৈঠকের সঙ্গে যাহার মামলা জড়ানো থাকে, ঘোষক জনগণের আহ্বান তাহাকে বিশেষভাবে জানাইবে, ইহাই নিয়ম। কিন্তু অনন্তর মা একা কিছুতেই যাইত না। ওই শুভলার বউ তাহাকে টানিয়া বাহির করিল। তারা যখন ভরতের বাড়িতে উপস্থিত হইল, বৈঠক তখন পুরোপুরি জমিয়া গিয়াছে। ভারতের বাড়ির উঠান খুব প্রশস্ত। চারিদিকের ভিটায় বড় বড় 4টা ঘর, মাঝখানে উঠান উঁচু। কিছুদিন আগে এ উঠান এত প্রশস্ত ছিল না। ভারতের শুটকির কারবার। উঠানের মাঝখানে গভীর গর্ত খুঁড়িয়া 9 মাস আগে শুটকির খাদ দিয়াছিল। এখন চড়া বাজারে সেই শুটকি তুলিয়া পাইকারি দরে বেচিয়া ফেলিয়াছে, খাদ ভাঙিয়া উঠান সমান করিয়াছে। কিন্তু গর্ত বুঝানোর পরও উদ্বৃত্ত মাটি থাকিয়া যাওয়াতে উঠানটা গরবিনীর মতো বুক টান করিয়া রাখিয়াছে। মেয়েরা যেখানে রাঁধে, ধান সিদ্ধ করে, মুড়ি চিড়া করে, মাথায় তেল দেয়, পরস্পরের উকুন বাছিয়া দেয়, সেইখানটাতে একটা আবদ্ধ বেড়া, আর সেই বেড়ার মধ্যে বসিয়াছে মেয়েরা। এদিকে উঠান জুড়িয়া পাল খাটানো, মাঝখানে উত্তম বিছানায় বসিয়াছে পাড়ার গণ্যমান্য লোক কয়জন। তাদের সবাই বড়, কেউ টাকার জোরে, কেউ গায়ের জোরে, কেউ ভাইয়ের জোরে, আবার কেউ বুদ্ধির জোরে। আর যে ব্যক্তিটি মাঝখানে বসিয়া আছে, তার চোখ মুখের চেহারা ও বসিবার ভঙ্গি অনন্তর মার দৃষ্টি প্রথমেই আকর্ষণ করিল। শুভলার বউ বুঝাইয়া দিল, দিদি, এই দেখো,
এই জনেরে কয় বড় মাতব্বর, বুঝলা? নাম রামপ্রসাদ। অনন্তর মা দেখিল তো শিবের মতন চোখ, মণি গোসাইয়ের মতো দাড়ি, এ জনের দেখা আমার জ্যাঠার কথা মনে পড়ে ভইন। হ, কোন দিক দিয়া বাড়ি? তারপরেই যিনি দৃষ্টি আকর্ষণ করেন, তার চোখ মুখ দুর্বাসার মতো ক্রোধারক্ত, বয়স হইলেও যুবকের মতো শটান। নাম দয়াল চাঁদ। সকলেই সম্মতিসূচক দৃষ্টিতে তাকাইল। পরে রামপ্রসাদের দৃষ্টির ইঙ্গিত পাইয়া ভরত নিজে মাতব্বরদিগকে পান বাটিয়া দিল। পরে পাড়ার একটি ছেলের হাতে থালাখানা তুলিয়া দিল। সে জনারণ্যে পান বাটা শুরু করিল। শেষ না করিতেই বৈঠকের কথা আরম্ভ হইল। দয়াল চাঁদ দুর্বাসা সুলভ ভঙ্গিতে চারিদিকে তাকাইয়া লইল। তারপর রামপ্রসাদের মুখের উপর চোখ তুলিয়া জিজ্ঞাসু হইল। রামপ্রসাদের বয়স হইয়াছে, রংটা ঈষৎ তাম্রবর্ণ, যৌবনে এর সোনার কান্তি ছিল, চামড়ার বার্ধক্য ঠেলিয়া নিজেকে জাহির করিয়াছে যে মোটা হাড়গুলি তাহারই প্রমাণ দেয়। তবে যৌবনে এর শরীরে অসুরের শক্তি ছিল। দয়ালের নীরব জিজ্ঞাসায় সে প্রথমেই পড়িল কৃষ্ণচন্দ্রের উপর। কই নগরের বাপ, কথা তোলো। অন্ধের চোখ তুলিয়া চাওয়া আর না চাওয়া সমান। সে চোখ নিচের দিকেই নিবিষ্ট রাখিয়া খানিক পিটপিট করিয়া লইল। তারপর ভদ্রকলায় বলিল, ভারত কই রে? কাকা, এই তো আমি এখানে। আরে এখানে থাকলেই সারবে? তোর বাড়িতে 10 জনেরে কি জন্যে ডাকাইলি ক? বক্তব্য সকলেরই জানা। ঘরের মালিক তার বাসিন্দা, কিন্তু মাটির মালিক জমিদার। জমিদারের সঙ্গে সে বাড়ির কোনো যোগ নাই। সে থাকে তার রাজসিক ঐশ্বর্যের মধ্যে ডুবিয়া। তহসিলদার রাখে, সেই আদায়পত্র করে। আদায় না হইলে নালিশ করিয়া প্রজা উচ্ছেদ করে জমিদারের সই লইয়া। সেই প্রজা উচ্ছেদ হয়, আবার সে জায়গাতে আর এক প্রজা আসিয়া বসে। জমিদার নিজে আসিয়া সেখানে বাড়ি বাঁধে না। বাঁধিলে অনেক জমিদারের প্রয়োজন হইত। তারা সত্য নয় বলিয়াই সংখ্যায় তারা কম, মানুষের মধ্যে তারা ব্যতিক্রম। রায়তেরাই সত্য, তাই ঘুরিয়া ফিরিয়া মাটির মালিক হয় তারাই। কাগজপত্রের মালিক নয়, বাস করিবার মালিক। সেইরূপ তিতাসের মালিক জেলেরা, কাগজপত্রের মালিক আগরতলার রাজা, আর মাছ ধরিবার মালিক মালোরা। প্রাচীনকালে নিয়ম ছিল, মালোরা রাজবাড়িতে বছরে একবার 10 ভার করিয়া মাছ দিবে। নির্দিষ্ট দিনে তারা 10 জনে ভারী ভারী 10টি ভার কাঁধে তুলিয়া বাতাসে ঢেউ তুলিয়া দৌড় দিত। কৃষ্ণচন্দ্র যৌবনকালে ইহা দেখিয়াছে। কিন্তু নদীর মাছ অনিশ্চিত বস্তু। নির্দিষ্ট কোনো দিনে 10 ভার পূর্ণ করিবার মতো মাছ ধরা নাও দিতে পারে। কৃষ্ণচন্দ্র তখন যুবক। কর্তাদের মেজাজ ঠান্ডা থাকাকালে সেই গিয়া তাদের পায়ে ধরাধরি করিয়া গ্রামের পক্ষ হইতে বড় রকমের একটা বন্দোবস্ত পাকা করিয়া আসিল। আর মাছ দিতে হইবে না। বছরে একবার করিয়া মাছের বদলে মাথর তুলিয়া রাজ সরকারে পৌঁছাইয়া দিয়া আসিলেই চলিবে। পৌঁছাইয়া দিবার ভারও পড়িল তাহার উপরে। গত 3 বৎসরের কথা। সকলেই যার যার মাথর তার হাতে দিয়াছে। কিন্তু সম্প্রতি রাজা পিয়াদা জানাইয়া দিয়াছে 3 বৎসরের খাজনা বাকি পড়িয়াছে। অতঃপর বাকি পড়া উচিত হইবে না। অবিলম্বে বাকি খাজনা লইয়া রাজ সরকারে এ গাঁয়ে মালদের উপস্থিত হওয়া উচিত।
আজিকার প্রভাতে রাজদূতের সেই ভীতি প্রদর্শনের বিষয় প্রধান আলোচ্য হইলেও সামাজিক ব্যাপারের ও কারো কারো ব্যক্তিগত বিষয়ের অনেক কথাই আলোচনার জন্য অপেক্ষমান। কিন্তু তাহার নিজের কৃতকর্মের কথাই সকলের আগেই উঠিয়া পড়ে। এই ভয়ে কৃষ্ণচন্দ্র জোর করিয়া মুখে একটু হাসি টানিয়া নতমুখেই বলিল, কি আর হইব, ভারতের মাইয়ারে বিয়া দিতে লাগবো, তারই কথা উচ্চারণ করবার জন্য বৈঠক ডাকাইছে। কথা কি আর আমরা বুঝতে পারি না? হাঁ করতে আল্লাহ জি আবার টের পাই। ভারত তার 2.5 বছরের নগ্না নন্দিনীকে ররুদ্যমান অবস্থায় একটু আগে কোল হইতে নামাইয়া আসিয়াছে। তাহারই সম্পর্কে রসিকতা উঠিয়াছে দেখিয়া সেও চটপট উত্তর দিল, মাতবার কাকা থাকতে আমার মাইয়ার আবার বিয়ার ভাবনা? কাকা রাজি হইলে এই বৈঠকেই 7 পা ঘুরাইয়া দিতে পারি। কথাটা খুব হাসির। কৃষ্ণচন্দ্র মুখ নিচু করিয়াই হাসিল। একটু পরে ভারত যখন মূল কথা উত্থাপন করিল, তাহাদের মধ্যে তখন একটা অসন্তোষের গুঞ্জন উঠিয়া মিলিয়া গেল। এখন আষাঢ়ের চারিপাশে সর্বসাধারণের স্তরে যারা বসিয়াছিল তাদের মধ্যে অনবরত হক্কা চলিতে লাগিল, এবং কাশির মাত্রাটাও এই সময়ে চারিদিকেই একটু পরিমাণ বাড়িল। মনের অসন্তোষ বাহিরে প্রকাশের ভাষা হয়তো ইহাদের আছে, কিন্তু প্রতিষ্ঠাহীন জীবনের সাহসের স্বভাব সুলভ অভাবই ইহাদিগকে যুগে যুগে দাবাইয়া রাখে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহস হারাইলেও অন্যায়কে এরা কোনো যুগেই হজম করিয়া নেয় না। তাই কালে কালে দেশে দেশে এরা আগাইয়া সামনে আসিতে না পারিলেও এই অব্যক্তের দল প্রতিবাদ ঠিক জানায়, কোথাও হাসিয়া, কোথাও কাঁদিয়া, আবার কোথাও শীষ দিয়া, আবার কোথাও তৈজসপত্র ভাঙিয়া বা দেওয়ালে মাথা ঠুকিয়া ও কেরোসিন সিক্ত বস্ত্রাঞ্চলে দেশলাইয়ের কাঠি ধরাইয়া। সেবার গোকনঘাট গ্রামের মালদের সাধারণ স্তরের লোকেরা মাতব্বরের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাইল সেদিন হক্কা টানিবার ছলে, আবার অনেকে একসঙ্গে কাশিয়া। দয়াচাঁদের মুখ দিয়া অনুচ্চ স্বরে বাহির হইল, আমি হইলে তো তিতাসের জলের তলায় গিয়া মান বাঁচাইতাম। তাই মাতব্বরেরা ওর বেশি কথা বাড়াইল না, কেবল রামপ্রসাদ তিরস্কার করিল, কৃষ্ণচন্দ্র, মাতব্বরগিরির মান মর্যাদা তুমি বুঝি আর রাখতে চাও না? কে? কৃষ্ণচন্দ্র খুব লজ্জা পাইল, বলিল, আর কটা দিন ক্ষমা করো ঠাকুর সকল, আমার একখান কথা ছিল গো। রামপ্রসাদ ফিরিয়া দেখে তার ঠিক পিঠের কাছেই রেশমি চাদর গায়ে একজন কথা কহিয়া উঠিয়াছে। তা কি কইতে চাও, কও না। তাহার বক্তব্য, যারা এখান থেকে মাছ কিনিয়া শহরে গিয়া বিক্রি করে তাদের সামনে এক নতুন সমস্যা দেখা দিয়াছে। সেই সমস্যার সেও একজন ভুক্তভোগী। মোড়লের আশ্বাস পাইয়া জানাইল যে আনন্দবাজারের মাছ বিক্রেতাদের কাছে এখন জমিদারের লোকে মাসুল চাহিতে শুরু করিয়াছে। মাছের ভার পিছু নাকি 2 আনা করিয়া মাসুল না দিলে তাহারা বলিয়া দিয়াছে যে মালদিগকে বাজারে বসিতে দিবে না। এখন রামপ্রসাদের চোখে মুখে একটা কঠোরতার ছায়া পড়িল। সেই বাজারের ইতিহাসখানা চকিতে তার মনের পর্দায় ছায়া ফেলিল। জগৎবাবু আর আনন্দবাবু, শহরের এই 2 জন গণ্যমান্য জমিদার, একই সময়ে নিজ নিজ গ্রামে 2টি বাজার বসায়। এখন দুজনেই চায় নিজেরটা জমুক, অন্যেরটা না জমুক।
দুজনেরই লোকে মালোয়াদের ধরিয়া পড়িল। এদিকে মালোরা কার কথা মান্য করিবে ভাবিয়া পায় না। রামপ্রসাদের কাছে সকালে আসিল জগৎবাবুর লোক, বিকালে আসিল আনন্দবাবুর লোক। যে যার পক্ষে বলিবে, মালোরা তারই বাজার জমাইবে। সকলে যারা আসিল গোপনে জানাইল, বাবু তোমাকে 300 টাকা দিবে, হ্যাঁ তুমি কথা কও। সে কথা কহিল না। আবার বিকালে যারা আসিল তারা জানাইল, বাবু ওই মালদের প্রত্যেককে 25 টাকা নগদ দিবে, হ্যাঁ আর 1 খান করে ধুতি। রামপ্রসাদ তাহাদিগকে পান তামাক খাওয়াইল। পরের দিন মালেরা দলে দলে মাছের ভার লইয়া আনন্দবাজারে পসরা সাজাইল। যারা ব্যাপারী তারা তো গেলই, আর যারা ব্যাপারী নয় তারাও ঘাটে নৌকা বাঁধিয়া 1 ভার মাছ লইয়া বাজার আলো করিল। কি জমাটাই না জমিয়াছিল সেদিনকার বাজার। সেদিন হইতে জগৎ বাজার কানা। আনন্দবাবুর সেদিন মুখে হাসি ধরিতেছিল না, কিন্তু সে আনন্দবাবু আজ আর নাই। তাঁর লোকেরা আজ গোকর্ণ ঘাটের মালদের কাছে খাজনা চায়। শোনো ব্যাপারী, বাবুকে সাফ কথা কইয়া দিও, মালোরা মাছ বেচতে কোনো সময় মাসুল দেয় নাই আর দিবেক না। হ্যাঁ জায়গা দেউক আর না দেউক, মালোরা বাজার বানাইতে যেমন জানে আবার ভাঙতেও জানে। তারা যেখানে যায় না আপাতে পথ হয়, বাজারে বাজারও হয়। তামসীর বাপের কানে এ সকল কথা ঢুকিতেছিল না। সে নিজের কথাই ভাবিতেছিল। বুঝিবা এই বৈঠকে তার কথা উঠিবে। মনে মনে সে নিজেকে অপরাধী স্থির করিয়া রাখিল। সত্যই তো, পাড়ার মধ্যে ঐক্য রাখা ও পাড়ার স্বার্থ দেখাই সর্বাগ্রে কর্তব্য। তারা আমার কে? তারা মালদের ঘরে নেয় না। মালোরা কোনো জিনিস ছুঁইলে সেই জিনিস তারা অপবিত্র মনে করে। এমনকি পূজা পার্বণে মালোরা তাদের বাড়ি প্রসাদ খাইলে এঁটো পাতা নিজে ফেলিয়া আসিতে হয়। সে পাতা ওরা ছোঁয় না, জাত যাবে। এরা মালদের কত ঘৃণা করে। মালোরা লেখাপড়া জানে না, তাদের মতো ধুতি চাদর পরিয়া জুতে পায়ে দিয়া বেড়ায় না। কিন্তু তাই বলিয়া তারা কি ছোঁয়ার অযোগ্য? মালোরা মালো বলিয়া কি মানুষ নহে? ঠিক এমন সময় তার ডাক পড়িল। ডাকিল, তামসীর বাপ শুনছনি? হ্যাঁ কাকা, শুনছি, কও না। বাজারের কাছে তো তোমার বাড়ি। বাজারের কায়েতরা তোমার বাড়ি আসিয়া নাকি তবলা বাজায় আর মেয়েদের দিকে নজর দেয়। কে? ভাবিয়া দেখো, কায়েতের সঙ্গে মিশিতেছ বলিয়া তারা তোমাকে কায়েত বানাইবে না। তুমি যে মালো ওই মালোই থাকিবে। তারা তোমার বাড়ি আসিলে যদি সিংহাসন দাও, এ তুমি তাদের বাড়ি গেলে বসিতে দিবে ভাঙা তক্তা। তুমি রূপার হুঁকাতে তামাক দিলেও সে তোমাকে দিবে ওই কলকেখানা। না, কাজখানা তুমি ভালো করিতেছ না। অনুতপ্ত তামসীর বাপ শুধু এই কথাই বলিতে পারিল, 10 জন পরমেশ্বর অনেক কাঁদছি গো, আর আমাকে কাঁদাইও না। অবশেষে উঠিল অনন্তর মার কথা। তার বুক দুরু দুরু করিতে লাগিল। কথাটাও ভারতকেই তুলিতে হইল। সে বলিল, নূতন যে লোকটি আইসেছে গো, আপনারা সকলেই শুনছেন। তারে নিয়া কিভাবে সমাজ কইরব আপনারা বলিয়া দিয়া যান। তারে কার সমাজে ভিড়াইবেন? কৃষ্ণ কাকার, না দয়াল কাকার, না বসন্ত বাপ কাকার? কৃষ্ণচন্দ্র বলিল, আরে কোন গোষ্ঠীর মানুষ আগে জিগাও দেখো। কোন কোন জায়গায় জ্ঞাতি আছে জানো?
আদেশ মতো শুবলার বউ তাহাকে জিজ্ঞাসা করিল। অনন্তর মা কাঁদিতে কাঁদিতে বলিল, ভয়েন সকল, গোষ্ঠী জিয়াদির কথা আমি তো কিছু জানি না। শুনিয়া সকলে নিরুৎসাহ হইল। কেহই তাহাকে নিজের সমাজে লইতে আগ্রহ দেখাইল না। কৃষ্ণচন্দ্র বলিল, দেখো, আমার সমাজ তো 20 ঘরের, ঘর আর বাড়াইতে চাই না। দয়াল চাঁদের সমাজও 10 ঘরের, প্রত্যেকটাই বড় বড় ঘর। তার সমাজেও ঠাঁই হওয়া অসম্ভব। এখন মঙ্গলা বসিয়াছিল সকলের পশ্চাতে। ঠেলিয়া ঠুলিয়া আগাইয়া আসিয়া সে বলিল, আমার সমাজ মোটে 3 ঘরের। রামপ্রসাদ জিজ্ঞাসা করিল, আরে মঙ্গলা, তা কারে কারে লইয়া তোর সমাজ, ক দেখি। ওই শুবলার শ্বশুর আর কিশোরের বাপের লইয়া। তা হইলে নতুন মানুষটা লইয়া তোর সমাজ হইল 4 ঘর, বুঝলি? হ কাকা। কৃষ্ণপক্ষের রাত, দশমী কি একাদশী হইবে। কালীঢালা আঁধারের ভিতর দিয়া রামপ্রসাদ চলিয়াছে। তাহার সারা দেহে বার্ধক্য যেন জোর করিয়া ছাপ মারিয়াছে। অঙ্গ প্রত্যঙ্গের গ্রন্থি বন্ধন যেন অনেক কষ্টে শিথিল হইতে পারিয়াছে। রামপ্রসাদের আজ যেন কি হইয়াছে, পথ হারাইয়া ফেলিল। যে পথ চিনিয়া চলে তার পথ একটি, আর যে দিশাহারা হইয়া চলে তাহার পথ শত শত। মালিবাড়ির পথের আর একটা পথে পা দিয়া তার আত্মকেন্দ্রিক চিন্তার স্তব্ধতায় সহসা ঢেউ জাগাইল এই মালিনী। অনেক সময় এক একটা চিন্তা মানুষের মনে আসিয়া ঢোকে আকস্মিকভাবে, আগে একটুও খবর না দিয়া, আর অবচেতন মনে চিন্তার সঙ্গে সে চিন্তা যোগ রাখিয়া আসে না, একেবারে আকাশ ফাঁড়িয়া আবির্ভূত হয়। সে মীমাংসা মনস্তাত্ত্বিকের কাজ। হয়তো পথ চলিতে চলিতে এও মনে হইয়াছিল, আমার পথের ডান দিকে একটা বাড়ি আছে, সেটাকে বলে মালিবাড়ি। সে বাড়ি এখন পোড়ো, তার পাশ দিয়া যে পথ গিয়াছে, রাতে সে পথে কেউ হাঁটে না। বেঘরে মরা মালিনীর প্রেতাত্মা এখানে মূর্তি ধরিয়া পথিককে ভ্যাংচায়, আর নানা রকম সাপ এ পথে ঘুরিয়া ঘুরিয়া ব্যাং ধরে। কিন্তু কই, এ বাড়ি আগে তো এমন ছিল না। এর চারিদিকে মালঞ্চ ঘেরা ছিল, একদিকে ফুল বাগান, একদিকে বেগুন ক্ষেত, একদিকে বাঁশঝাড়, আর পূর্ব দিকে পুষ্করিণী। ফুলগুলিতে মৌমাছি গুনগুন করিত, আম গাছে বসন্তের কোকিল ডাকিত, বাঁশঝাড়ে দিনরাত পাক পাখালিতে কলরব করিত। আর মালিনীর যখন বয়স সন্ধি, সে তখন কলাপাতা লইয়া এই পথ দিয়া পাঠশালায় গিয়াছে। ভরা যৌবনেও মালিনীকে দেখিয়াছে। এখনো মনে পড়ে, মনে পড়ে দাওয়ায় বসিয়া মালি ও মালিনীতে ধুচুনি বুনিতেছে। শেষে একদিন মালিনী মরিয়া গেল। তখনও মালিনীর ভরা যৌবন, সেই আবরণ যৌবন ভরা আগলাইয়া বহুদিন সে কাটাইয়া দিল। বাড়ির চারিদিকে মালঞ্চের বেড়া তখনও ছিল। তার মনের বাঁধ যতই আলগা হইতে লাগিল, মালঞ্চের বাঁধনকে ততই সে শক্ত করিয়া তুলিতেছিল। সেখানে ঢুকিয়া কিন্তু ফুলে হাত দিবার সাধ্য কাহারও ছিল না। মুখে প্রণয়ের মধুভাণ্ড ধারণ করিয়াও সে বাড়িতে পা ফেলিতে অনেকের বুক শঙ্কায় সংকুচিত হইত। আর আজ মুখে কালকুটের বোঝা লইয়া জাত কেউটেরা অসংকোচে ঘুরিয়া বেড়ায়। কিন্তু এরকম হইল কেন? কেন কেন মালিনীর যৌবনের ছেলেপুলেগুলি, বার্ধক্যের নাতি নাতনিগুলি
এ বাড়ির আঙিনায় খেলাইতে নামিল না। এ বাড়িতে স্থানের অকুলান দেখিয়া আরো জঙ্গল কাটিয়া খানায় মাটি ফেলিয়া কেন তারা আরো ২-৪টা মালি বাড়ির গোড়াপত্তন করিল না? ইহাতে বাধা জন্মাইল কিসে? এমন বাড়ি কেন খালি পড়িয়া রইল? একদা যারা বাস করে পরে তো তারা কোথায় চলিয়া যায়? কেন আবার নতুন মানুষ আসে না? মালিনী অনেকবার বাঁশের মাচাতে লাউ কুমড়ার গাছ লতাইয়া দিয়াছে। সে নিজে কেন একটা শক্ত মাচাকে আশ্রয় করিয়া ফলবতী হইয়া উঠিতে পারিল না? তবে তো এ বাড়ির চেহারা আগের মতোই অম্লান থাকিয়া যাইত। তাহা হইলে তো কেউটে সাপ এ বাড়ির ত্রিসীমানায় ঘেঁষিত না। শরিয়তুল্লাহ আর বাহারুল্লাহ ২ ভাই শহরে গিয়াছিল। ফিরিতে রাত হইয়া গিয়াছিল। গ্রামের অন্ধকার পথগুলি একসঙ্গে অতিক্রম করিয়া বাড়ির কোণে আসিয়া ছাড়াছাড়ি হইল। পাশাপাশি ২ বাড়ি, মাঝখানে বেড়া। তারা যার যার পরিবার নিয়ে আলাদা থাকে। ছোট ভাই শরিয়তুল্লাহ ঘরে না ঢোকা পর্যন্ত বাহারুল্লাহ দাঁড়াইয়া রহিল। তারপর ঘুরিয়া কয়েক পা হাঁটিয়া নিজের হিস্সায় পা দিল, দিয়া চমকাইয়া উঠিল। উঠানের কোণে ধান সিদ্ধ করার ২ মুখ উনান আছে, আর সেইখানে একটা ছায়ামূর্তি নত হইয়া কি যেন হাতড়াইতেছে। কাঁধের লাঠি হইতে আস্ত গজার মাছটা খুলিয়া লাঠিখানা বাগাইয়া একেবারে তার মুখোমুখি হইয়া দাঁড়াইল। তখন তাহাকে চিনিতে পারিয়াছে। ব্যাপার কি মাতবর, তুমি অত রাইতের পর এখানে? বাহারুল্লাহ ভাই, আমি পথ বিস্মরণ হয়ে গেছি। গেছিলাম ওই সমাজের বৈঠকে, কিন্তু এমন ভুল তো হয় না আমার। বাহারুল্লাহ তাহাকে হাত ধরিয়া বারান্দায় উঠাইল। তার পরিবার ঘুমাইয়া পড়িয়াছিল। ডাকিতেই উঠিয়া লণ্ঠন জ্বালিয়া দরজা খুলিল। সে ঘরে ঢুকিয়া গামছা বাঁধা পুটুলিটা মাটিতে রাখিল। একটা পিঁড়ি হাতে করিয়া বারান্দায় আসিতে আসিতে পরিবারকে উদ্দেশ্য করিয়া বলিল, একটু তামক নে, খাওয়াইতে পারে। পরিবার বউ নয়, গিন্নি। আর ৩ ছেলে ৩ বউ স্বামী লইয়া ৩ ঘরে তখন ঘুমাইয়া পড়িয়াছে। গিন্নি ক্ষিপ্র হস্তে হুঁকা ধরাইয়া কবাটের কোণে ঠেকাইয়া বাহারুল্লার ভাতের জন্য পাকঘরে গেল। মাঝঘরের বিছানাটা বারান্দা হইতে দেখা যায়। এই বাড়ির গৃহিণী একটু আগে এইখান হইতেই উঠিয়া গিয়াছে। দেখিল অনেকগুলি ছেলেপুলে বুকে পিঠে লইয়া ঘুমাইয়া পড়িয়াছিল। রামপ্রসাদ তামাক টানিতে টানিতে একবার সেদিকে আর একবার বাহারুল্লার দিকে চাহিল। বাহারুল্লার বয়স তারই কাছাকাছি। তার ভরপুর সংসার, জমিগুলি সব নিজের। ৩ ছেলেকে লইয়া ৪ জোড়া বলদ দিয়া ৪খানা হাল চালায়। যত ধান ঘরে ওঠে গিন্নি বউদের নিয়া ভানিয়া ডোল ভর্তি করে। এবারও অনেক ধান উঠিয়াছে। লণ্ঠনের আলোতে সাদা মাটির উঠানটা চকচক করিয়া উঠিল। হুঁকাটা ফিরাইয়া দিতে দিতে রামপ্রসাদ বলিল, বাহারুল্লাহ, ধান তো এইবার খুব ফলছে। হ্যাঁ মাতব্বর। জারি গাইবা না? না, এইবার ক্ষমা দিলাম। ধান যেরকম গমগমাইয়া পাকতে লাগছে, জারির ওস্তাদের খোঁজে ঘোরার সময় কই। এক মুখ ধোঁয়া ছাড়িয়া রামপ্রসাদ উঠানের দিকে একবার চাহিল। এ উঠানে কত জারি গান হইয়াছে। মুলুকের সেরা ওস্তাদ আনা হইত। ১ মাস ধরিয়া সে ওস্তাদ পাড়ার ছেলেদের শিখাইত। তারপর নিমন্ত্রণ করিয়া পাল্টা দল আনা হইত। ২ দলে হইত প্রতিযোগিতা। বাহারুল্লাহ ভাই, গানগুলি কি ভালো লাগতো।
এই দুইটা গানের সুর এখনো মরমে কাঁথা হইয়া আছে। মনে লয় উড়িয়া যায় কারবালার ময়দানে। আহা হা। আর ওই যে গো, ওই জয়নালের কান্দনে মনে কি আর মানে রে, বিরিক্ষের পত্র জরে। হ্যাঁ মাতব্বর, এই সকল গানই খুব জমতো। আর আরো একটা গান বেশি জমতো, ওই যে মনে নেই, বাসা তুমি রনে যাইও না, চৌদিকে কাফিরের দেশ, জহর মিলে তো পানি মিলে না। এই সকল গান ক বছর শুনি না। আমার এই উঠানে জারি গান কতবার হইয়াছে। সে গানে মালোরাও নিমন্ত্রণ পাইত। রামপ্রসাদ কতদিন এই উঠানেই বসিয়া শুনিয়াছে। কয়েক বৎসর হইল ফসল আর ভালো হয় না। চাষিরা কেবলই দেনায় জড়াইয়া যাইতেছে। লোন কোম্পানির টাকা আনিয়া কত চাষি আর শোধ করিতে পারে নাই বলিয়া প্রতি কিস্তিতে কত শাসানি কত ধমক খাইয়া মরিতেছে। আর জারি গাহিবে কোন আনন্দে। অবশ্য এবার ভালো ধান হইয়াছে, সে ধান তুলিয়াই সারা হইতেছে, জারি গান গাহিবার সময় কই। আচ্ছা মাতবর, ওই মালগোষ্ঠীর কালী পুজোর দেরি কি? আরে না না, বেশি দেরি নাই, দেরি নাই, ওই সামনের অমাবস্যায়। তো এইবার কি গান দিবা? হ্যাঁ, আটপালা, চাইর পালা যাত্রা আর চাইর পালা কবি। আটপালা আমি কি কই মাতব্বর, এই টাকা দিয়া তারা মালোপাড়ায় যদি একটা স্কুল দিত। আর স্কুল, বাহারুল্লাহ, মালোরা পুলকে বাঁচে না, তারা দিব স্কুলে। দেখো মাতব্বর, নিজে তো আঞ্জি ক খ শিখলাম না, কিন্তু কালা আখর যে কি চিজ এখন কিছু কিছু টের পাই। হ, মসজিদের কিনারে এজমালির যে মন্তব্য শোনাইছি, বেয়ালে তার কাছে দিয়া যাইতে যাইতে খাড়া হইয়া থাকি। তারা পড়া করে আর আমার কানে মধু বরিশন করে। হ্যাঁ মাতব্বর। বাহারুল্লাহ ভাই, উচিত কথা কইলে মালোরা লাঠি মারতে চায়। তাই দুঃখেই তো গাঁও ছাইড়া দেশান্তরী হইলাম। জোরে একটা টান দিয়া হোঁকাটা রাখিতে রাখিতে বাহারুল্লাহ বলিল, তা মাতবর, মালগোষ্ঠী সুখেই আছে, মরছে শুধু আমরা চাষরা। ঘরে ধান থাকলে কি কমরে একখানা গামছা জুটেনি, পাট বেচবার সময় কিছু টেকা হয়, কিন্তু খাজনা আর মখাজন সামলাইতে সব শেষ। কত চাষায় তখন জমি বেচে, তোমরা তারার দয়ায় এখনো অবধি আমার জমিতে হাত পড়ছে না। দেখি পরে কি হইব কখন যায় না। না না বাহারুল্লাহ ভাই, এই কাম কখন কইর না, কইর না। জান থাকতে জমি ছাইড় না। মালগোষ্ঠীর কথা আলগা, তারা জলের উপরে জলটুঙ্গি বাইন্ধা থাকে, আসেও, জোয়ারে বাড়ে ভাটায় কমে। জলের আবার একটা বিশ্বাস, মাটির সাথে সম্বন্ধ ছাড়া মানুষের জীবনের কোনো বিশ্বাস নেই বাহারুল্লাহ ভাই। হ্যাঁ, চলো মাতব্বর, তোমাকে একটু আগাইয়া দিই। আর রামপ্রসাদ উঠানে নামিয়া দেখে চাঁদ উঠিয়াছে, বড় তেজালো চাঁদ, সামনের দিকে যেন রথ ছুটিয়া চলিতেছে। জোছনা উঠছে। তাই মাতবর কহিল, বাহারুল্লাহ ভাই,
জ্যোৎস্না উঠছে, তুমি ঘরে যাও, খাও গিয়া, অহন আমি একলাই যাইতে পারমু। যে শিশু আকাশ কোণে হামাগুড়ি দিয়া উঠিয়াছিল, সে এখন ধাপে ধাপে আগাইয়া আসিতেছে। সুনীল স্বচ্ছ আকাশখানা দূরের না দেখা জগৎ হইতে অনেকখানি যেন নিচে নামিয়া আসিয়া ঘুমন্ত মালোপাড়ার উপর চাঁদোয়া ধরিয়াছে। আনাচে কানাচে পড়িয়াছে ছোট ছোট ছায়া। তাই মাড়াইয়া চলিতে লাগিল রামপ্রসাদ। প্রতি ঘরের উপর গলিয়া পড়া রূপলোকের এমন পরিপূর্ণ হাসি কেবল দেখিল রামপ্রসাদ। আরও একজন দেখিতেছিল, কিন্তু সে দেখা অর্থহীন, অনুভূতিহীন। রামপ্রসাদ গিয়া রামকেশবের উঠানে পা দিতেই দেখিল, সে ধাঁ করিয়া উঠানের একধার হইতে অন্য ধারে চলিয়া যাইতেছে। রামকেশবের উঠানে আলোর তেজটা কম। সারা উঠান ঢাকিয়া বাঁশের আগায় জল ছড়াইয়া আছে। মাটির উপর তাহার ছায়া পড়িয়াছে। জালের কোপের ভিতর দিয়া মাছের মাথা গলাইতে পারে না, কিন্তু চাঁদের আলো আটকায় কার সাধ্য। উত্তরের ভিটির ঘর রামকেশবের, 2 চালের ঘর, সামনে এক ফালি বারান্দা। অনুচ্চ ভিটির কিনারাগুলি স্থানে স্থানে জাগিয়া গিয়াছে। ঘরের পূবের অংশটা অন্দরমহল। এককালে আবরু বেড়া ছিল, অনেক দিন হইল ভাঙিয়া পড়িয়াছে। আগে হয়তো ছেঁড়া জাল টাল দিয়া এই ভাঙা জায়গাগুলি ঢাকিবার চেষ্টা হইত, তবে এখন আর সেরূপ চেষ্টা নাই। দেখিলেই মনে হইবে এ বাড়ির আবরুর রক্ষার প্রয়োজন ফুরাইয়া গিয়াছে। বারান্দার উপরে একপাশে চালের সঙ্গে ঝুলাইয়া রাখিয়াছে কতকগুলি এলোমেলো দড়াদড়ি, আর তার পাশে কয়েকটা ছেঁড়া জালের পুঁটুলি উপরে উপরে করিয়া মাটিতে ফেলিয়া রাখিয়াছে। বোধহয় লোকটা তাহারই উপরে কুকুর কুণ্ডলে দিয়া শুইয়াছিল। এখনো ধাঁ করিয়া উঠানে নামিয়া রামপ্রসাদের সামনে দিয়া ভৌতিক ক্ষিপ্রতায় 3 লাফে উঠানটি পার হইয়া গেল। রামপ্রসাদ দেখিল তাহার খালি গা, পরনে একখানি গামছা, মাথায় এক বোঝা আলুথালু চুল, মুখ ভর্তি দাড়ি, আর যাইবার সময় জালের নিচেকার বুনো আলো ছায়ায় তার মাটি মাখা কালো শরীরটা চিকচিক করিয়া উঠিল। তবে একটু অস্বাভাবিক ফোলা শরীর। দেখিয়া রামপ্রসাদ চিনিল। সে ঝুলানো হাত দুটি ঘন ঘন নাড়িতে নাড়িতে মুখ বাড়াইয়া আক্রমণের ভঙ্গিতে আগাইয়া আসিল। রামপ্রসাদের মুখের কাছে মুখ আনিয়া বিকৃত মুখে একটু ম্লান হাসিয়া বিজ্ঞের মতো আস্তে আস্তে বলিল, ও মাতবর, অতদিন পরে। হ্যাঁ, আচ্ছা, বারান্দায় উঠ, দেখ কি কাণ্ড খান হইয়া আছে। দেখ দেখ। কেন, কি কাণ্ড হইয়া আছে? আরে শালা, কি কাণ্ড? দেখ না গিয়া, দেখ দেখ। হাত ধরিয়া বারান্দায় তুলিয়া নিয়া দেখাইল, দা দিয়া মাটিতে 3-4টা গর্ত খুঁড়িয়াছে, লম্বা গর্ত। তবে একটা মুখ খুঁড়িতে আর একটার গায়ের উপর তুলিয়া দিয়াছে। এখন সেইখানে আঙুল ঠেকাইয়া বলিল, দেখ সাইয়া, কি হইতাছে। মাইয়া চুরি হইতেছে। এই তোমার মেঘনা গাঁও, আর ওইখানে খাঁড়ি। হ্যাঁ, খাঁড়িতে আসিল নাও। বড় গাঙে কি কইরা গেল। জায়গা দেখি মাইয়া চুরি হইতাছে। বাইরে জ্যোৎস্না ছটফট করে, আর ভিতরে আন্ধাইরে মাইরা চুরি হয়। কি কও মাতবর? রামপ্রসাদ কিছুই কহিল না। তিতাসের শুশুক মাছগুলি যেমন সন্ধ্যার ছায়া পাইয়া ভাসিয়া নিঃশ্বাস ছাড়ে, জালের পুঁটুলির উপর বসিতে বসিতে ফোঁস করিয়া একটা
নিঃশ্বাসের শব্দ তার নাক দিয়া বাহির হইল। ওদিকে ঘরের ভিতর রামকেশব অকাতরে ঘুমাইতেছে। নাক ডাকার শব্দও শোনা যাইতেছে। শেষ রাতে জালে যাইবে। এখন তাকে ডাকিয়া জাগানো মর্মান্তিক। ঘুম ভাঙা মানুষ মাথা ঠিক রাখিয়া জাল ফেলিতে পারে না। তার রোজগারটাই মাটি হইবে। শেষ রাতের আর দেরি কত? রামপ্রসাদ অধিক ভাবিতে পারিল না। চিন্তাতে বিমনা, ক্লান্তিতে অবশ্য রামপ্রসাদকে জালের উষ্ণতাটুকুর মাঝে ঘুম একেবারে কাত করিয়া ফেলিয়া দিল। রাত শেষ হইবার আগে একবার ঘুম ভাঙিয়াছিল। দেখিয়াছিল পাগলটা তাহার একান্ত কাছে। হাতের কাছে মাটি খুঁড়িবার একটা দা রাখিয়াছে। একটা কিছু করিয়া ফেলা স্বাভাবিক। চোখ মেলিবার সঙ্গে সঙ্গেই এই ভয়ই সে করিতেছিল। চোখ খুলিয়া দেখে একজন তার অতি কাছে বসিয়া, আর মুখখানা তাহারই মুখের কাছাকাছি। ভয় পাইবার আগে জড়তাগ্রস্ত চোখ কচলাইয়া দেখিল রামকেশব তাকে আগলাইয়া রাখিয়াছে। বুড়ার দাড়িগুলি তার দাড়িগুলির একান্ত কাছে। প্রশস্ত লোমশ বুকখানাও তার বুকের অতি নিকটে। তাহার লোমশ বুকের উষ্ণতা রামপ্রসাদের বুকেও লাগিতেছে। রামকেশবের বয়স তার চাইতে আরো বেশি। শরীরটা তার মতোই শক্তির পরিচয় দিলেও তার চাইতে বেশি ভাঙিয়া পড়িয়াছে। চুল দাড়ি, চোখের ভ্রু, কানের লোম এখানে সবই কাঁচা পাকা। রামপ্রসাদের সনের মতো সাদা চুল দাড়ির নিকটে তাকে আকাশের পথে কাত হইয়া দৌড় দেওয়া, চাঁদের বারান্দায় ঢুকিয়া পড়া, আলোতে ঠিক নাবালকের মতো দেখাইতেছে। মনে হইতেছে যেন দুইটি প্রাগৈতিহাসিক শিশুর অপার্থিব সমন্বয় ঘটিয়াছে, যার ইতিহাস স্তব্ধ রাত্রি ছাড়া আর কেউ জানে না। আর একজন যে জানে, তার কোনো অনুভূতি নাই। দুইজনের মধ্যে এই রকম কথাবার্তা হইল। সে কহিল, মাতবরের ছেলে, ডাক দিলে না? কোন সময়ে আসিয়াছ জানলাম না। শীতে কষ্ট পাইলে তো? না, মালোর ছেলে তো, শীতে কষ্ট বেশি পাই নাই। ঘুমাইয়া পড়িলে আবার কষ্ট কি? ভাবিলাম তুমি যখন শেষ রাতে নদী যাইবে, তখন তোমার নৌকায় আমি যাইব। তুমি আমাকে যাত্রা বাড়িতে নামাইয়া দিবে। সারা রাতে একবার বাহির হইয়াছিলাম। হ্যাঁ মাতবর, বাহির হইয়া দেখি একটা মানুষ। কাছে আসিয়া দেখি তুমি, তাই জাগাইলাম না। পাগলটা তো কাছে, তাই বইয়া গেলাম শিয়রে। রাতে জালে যাওয়া আর বাবা আমারে দিয়া কুলাইবে না। কেউ তুলিয়া জাল হাতে দিলে হাত ঠকঠক কইরা কাঁপে। গাঙের বাতাসে কান কপাল ভাঙিয়া নামায়। বুকটা যেন ভোঁতা ছুরি দিয়া কাটে। আমার কি আর মাছ ধরবার সময় আছে? এখন আমার গোপার মধ্যে বৈশা বৈশা তামাকটাই না কাটাইবার দিন। বিধি তারে পাগল বানাইল। কত পাগল ভালো হয়, আর আমার পাগল ভালো হইল না। ঘরে আইসা বস, আমি তামাক জ্বালাই। মাটির গাছাতে কেরোসিনের আলো মিটমিট করিতেছে। বাহির হইবার সময়ে রামকেশব জ্বালিয়াছিল। তাহারই মলিন আলোতে ঘরখানার মলিনতা অধিকতর স্পষ্ট হইয়া উঠিয়াছে। ভাঙা চ্যাটাইয়ের উপর ময়লা ছেঁড়া কাঁথা পাতিয়া বিছানা। দুইটি বালিশের একটিতে তুলা বাহির হইয়াছে, সেটিতে রামকেশব শুইয়াছিল। চুলে দাড়িতে একটু একটু এখনো লাগিয়া রহিয়াছে, আর অন্য বালিশটাতে
মাথা রাখিয়া যে শুইয়া আছে, খুব ভারী রোঁয়া ওঠা কাঁথাতে তার পা থেকে মাথার বালিশ অবধি ঢাকা। সে রামকেশবের পরিবার। আরে বুড়ি, ওঠ ওঠ, চাইয়া দেখ। কাঁথার পুটুলি নড়িয়া উঠিল। মলিন কণ্ঠাবরণের অন্তরাল হইতে উন্মোচিত হইয়া ততোধিক মলিন মুখখানা প্রশ্ন করিল, কি হইল? অত রাইতে বাড়িতে কোন কুটুমের পাড়া? আরে বজ্জাত বুড়ি, কথা কইস না, ওঠ ওঠ ওঠ, জামাই। জামাই। জীর্ণ স্মৃতির ছেঁড়া সুতাগুলি মিলাইতে অনেকবার চেষ্টা করিল, কিন্তু তার বাড়িতে জামাই কে আসিতে পারে হিসাব মিলাইতে পারিল না। পিঁচুটি পড়া চোখে ঘুমের ঘোর, ছাপ পড়া খড়ি ওঠা চামড়ার মুখমণ্ডল ঘুমে জড় প্রলেপ। আবার তাহার উপর ফাঁকে ফাঁকে দাঁত না থাকায় মুখের হাঁ এ সকল মিলাইয়া বুড়ির হতবুদ্ধির মতো তার দিকে চাহিয়া থাকাতে রামকেশবের নিকট এত কুৎসিত মনে হইল যে সে আর সহ্য করিতে পারিল না। একেবারে হাত ধরিয়া তাকে এক টানে তুলিয়া বসাইল। খুলিয়া যাওয়া কোটির ও বুকের কাপড় অশেষ চেষ্টায় ঠিক করিতে করিতে বুড়ি জিজ্ঞাসা করিল, জামাই আইলা কোনখান থাইকা? না কইলে কেমনে বুঝি কও? আরে যাত্রাবাড়ি জামাই, বসন্তর বাপ। ভাগ্নি জামাই। দেশ দেশান্তরে মান্য করে। ভাগ্নি মরিয়া গিয়াছে, তাই এ বাড়িতে তার আর আসা যাওয়া নাই। বুড়ির মাথা কিঞ্চিত পরিষ্কার হওয়ার পর ঘোমটা টানিয়া দেওয়ার কথা মনে পড়িল। কাঁধে জাল, হাতে হুঁকা, রামকেশব বাহিরে পা দিতে দিতে বলিল, মাদুয়ারের পুত, আইস কিন্তু যাইও না। হ। প্রতিটি ঘরের আঙিনাতে রোদ নামিয়াছে, সকালের সোনালি রোদ। কাহারও বৌঝি বসিয়া নাই, কারো ছেলে মেয়ে বিছানায় পড়িয়া নাই, তারা আঙিনায় নামিয়া পড়িয়াছে। মায়েদের শাড়ি দুই ভাঁজ করিয়া গা ঢাকিয়া গলাতে বাঁধা ছিল। কালোতে ফর্সাতে মেশামেশি সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল শিশুর দল। রামপ্রসাদ তাহাই দেখিতে দেখিতে নদীর দিকে চলিল। আজ তার চোখে রোদের সোনা মিশিয়া চারিদিক সোনাময় হইয়া গিয়াছে। অনন্ত আঙিনাতে নামিয়া খেলায় মাতিয়াছে। মায়ের সাদা কাপড়ের দুই ভাঁজ করিয়া গলায় বাঁধা। রামপ্রসাদ তার কাছে গিয়া দাঁড়াইল। সেও এই সাদা চুল দাড়িওয়ালা লোকটার দিকে চাহিয়া রহিল। তারপর সহসা কি ভাবিয়া বারান্দার উপর ডাকিল, মা। মা বারান্দায় নামিয়া এমন মানুষকে তার আঙিনায় এমন বিহ্বলভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া এত বিস্মিত হইল যে না পারিল ভিতরে চলিয়া যাইতে, আর না পারিল মাথার ঘোমটা টানিয়া দিতে। রামপ্রসাদ আরও একটু অগ্রসর হইয়া অনন্তর একখানা হাত ধরিয়া হাসি মুখে বলিল, কে দাদু, আমাকে দেখা তোর ভয় করে? কিরে, আমি তো এখানে তোর কোনো বিচার করতে আসি নাই, আসিয়াছি কেবল তোকে দেখবার জন্য। হ, ভিন্ন গ্রামের মানুষ আমি। আমার বাড়িতে তোর মতো মা নাই রে। আমার আঙিনাতে তোর মতো ছোট দাদু ভাইয়েরা খেলা করে না। তোর মা যদি এ গায়ে না উঠে আমার গায়ে গিয়া উঠত। এক ঘর আছে, তা হইলে দুই ঘর হইত। আজ তাহলে এই পর্যন্ত। আবার পরবর্তী অংশ নিয়ে হাজির হব আগামী অডিওতে। ভালো লাগলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অংশ
বা এমনি ভালো ভালো গল্পের অডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই আপনি শুনতে পাবেন। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। শুভরাত্রি।